This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বইমেলা শুরু হয়েছে তার মুখে মুখে। পার্ক স্ট্রিটের ওপরে প্রকাশক আমার এবং মল্লিকার ছবি দিয়ে একটা বিশাল হোর্ডিং করেছিল। এরকম লোকে তাকে তাকে দেখছে। আমি তো মল্লিকাকে একদিন বললাম মেট্রো থেকে বেরিয়ে, এরা আমাদেরকে কি শাহরুখ কাজল বানিয়ে দিল নাকি? বাঙালি কি আদৌ কবিতা বোঝে? শহরের সফল লোকেরা, সফল এবং ধনী উচ্চবিত্ত লোকেরা কবিতা নিয়ে মাথা ব্যথা নেই। অনেকে বলেন কবিরা নাকি খুব হিংসুটে হয়, খুব সংবেদনশীল হয়। কবিদের জগতের মধ্যে একটা সূচিবায়ুগ্রস্ততা। স্যার, আপনি কি মনে করেন যে এই বাংলায় শুধুমাত্র কবিতা লিখে টিকে থাকা যায়? কবিতা লিখে খাওয়া মানে জীবন ধারণ করা, সংসার করা, এটা শুধু বাংলাতে নয়, আমেরিকাতেও সব। যখন দেখি হিন্দি কবিরা বিরাট বিরাট অনুষ্ঠান হয়, সেখানে স্টেডিয়াম ভর্তি লোক বসে হাততালি দেয়, তখন মনে হয় বাঙালি কবিরা কি দোষ করলো। গান জনপ্রিয় হবে, ফিল্ম জনপ্রিয় হবে, ছবি আঁকা হয়েছে সেটা জনপ্রিয় হবে, এগুলো সব জনপ্রিয় হতে পারে, কবিতা জনপ্রিয় হবে। কবিতা জনপ্রিয় হয়েছিল বলে নজরুলের উপরে অনেক রকম খাড়া নেমে এসেছে, অনেক রকমের অত্যাচার যেন নেমে এসেছে। অনেক সমালোচকরা মন্তব্য করেন আপনার কবিতা নাকি ব্যঙ্গাত্মক, উত্তেজক। প্রেম এবং প্রতিবাদের কবিতা একসঙ্গে হলে এটা অনেকটা ডাবল ডিমের অমলেটের মতো। একটা ডিমের অমলেট খুব একটা জমজমাট হয় না, দুটো হলে বেশ একটা হোল্ড করা যায়, বেশ গ্রহণ করা যায়, বেশ মাউথফুল মনে হয়। আমরা যদি বাম জমানা দেখি, বুদ্ধদেব বাবু নিজের কবিতা লিখতেন, কবিতা পড়তেন, অনুবাদ করতেন, কিন্তু তিনি বামপন্থী কবিদের জন্য তেমন কিছু করে যাননি যেটা তৃণমূলপন্থী কবিদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। বাংলা কবিতা এই আন্তর্জাতিক পটভূমিতে দাঁড়াতে পারত, দাঁড়াতে পারেনি একটি মাত্র কারণে, তার কারণ অনুবাদ হয়নি। ভালো অনুবাদ না হওয়ার জন্য আমি যদি আজকে ইউরোপে ঋতব্রত কি এটা অনুবাদ করে যদি বলে না দিই, তাহলে ঋতব্রতকে যদি বুঝবে কি করে? সেই কাজটা যাদের করার কথা ছিল অনুবাদ হয়নি। আপনি এত কবির নাম বললেন, জয় গোস্বামীর নাম একবার মুখেও তুললেন না। কোথাও কি জয় গোস্বামী বিপরীত মেরুতে সুবোধ সরকার? তিনি সবই পেয়েছেন, বাড়ি পেয়েছেন, গাড়ি পেয়েছেন, সন্তানের চাকরি পেয়েছেন, মাসোহারা পাচ্ছেন। তারপরেও যদি বলেন, কেউ যদি বলেন যে আমার স্ত্রী হোম ডেলিভারি করে, কোথাও মনে হচ্ছে কি জয় গোস্বামী তার প্রাপ্য সম্মান পাননি? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকমভাবে শিল্পীদের জন্য, কবি লেখকদের জন্য যা করেছেন অতুলনীয়, কোনো মুখ্যমন্ত্রী কোনোদিন করেন। সুবোধ সরকার কি সবসময় শাসকের পক্ষে থাকে? বাম আমলে বামের পক্ষে, তৃণমূল আমলে তৃণমূলের পক্ষে? বুদ্ধদেব বাবু আমার কবিতা শুনে সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষের উপস্থিতিতে উনি আমাকে জড়িয়ে ধরেছিলেন। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. শুরু করছি আর প্লাস নিউজ রুম। আমি ঋতব্রত ভট্টাচার্য এবং আমার সঙ্গে রয়েছেন আমার সতীর্থরা। খালাসিটলার পাশ দিয়ে গেলে অনেক কবিদের কথা মনে পড়ে, এত তাদের সম্পর্কে শুনেছি, কিন্তু সুবোধ মল্লিক স্কোয়ারে যদি যাই তখন একজনেরই কথা মনে পড়ে, তিনি মল্লিকা সেনগুপ্ত। আর তার অর্ধেক আকাশ জুড়ে যিনি রয়েছেন তিনি সুবোধ সরকার। সুবোধদা, কবি সুবোধ সরকারকে আমরা স্বাগত জানাই আর প্লাস নিউজ রুমে। নমস্কার সবাইকে। আমি একেবারে চলে যাচ্ছি একটু অন্য রকমের প্রশ্নতে। আমি বলছিলাম না খালাসিটলা মানেই আমরা দেখিনি কখনো, কিন্তু আমাদের মনে হয় এই তো শক্তি চট্টোপাধ্যায় বেরোচ্ছেন, এই তো সুনীল গাঙ্গুলি বেরোচ্ছেন, আমরা কিন্তু কখনো খালাসিটলায় তাকে দেখিনি বা আমাদের প্রজন্ম দেখেনি। আবার এটাও ঠিক কথা, আপনি বললে বিশ্বাস করবেন না, যতবার সুবোধ মল্লিক স্কোয়ার আমি যাই
গাড়ি চালালেও মনে হয় মল্লিকা দি আর আপনার কথা। এই নামটা কি আপনার দেওয়া, নাকি এটা প্রেমের সময় ঠিক করেছিলেন সুবোধ মল্লিকা স্কয়ার হবে? তখন বইমেলা হতো পার্ক স্ট্রিটের উল্টো দিকে। ঠিক। এই বইটা যখন বেরোয় তখন একটা বেশ ঘটনা ঘটেছিল। আমার খুব ভালো লাগলো যে প্রথমেই এই প্রশ্নটা এলো। এই প্রশ্নটা অনেকেই এখন করে না। তো পার্ক স্ট্রিটের ওপরে প্রকাশক আমার এবং মল্লিকার ছবি দিয়ে একটা বিশাল হোর্ডিং করেছিল, একদম পার্ক স্ট্রিটের মোড়ে। বইমেলা শুরু হয়েছে তার মুখে মুখে, অত বড় একটা হোর্ডিং, এরকম লোকে তাকে তাকে দেখছে। আমি তো মল্লিকাকে একদিন বললাম মেট্রো থেকে বেরিয়ে, এরা আমাদেরকে কি শাহরুখ কাজল বানিয়ে দিল নাকি, কি ব্যাপারটা কি? ওই বইটা বিকাশ গ্রন্থ ভবন থেকে বেরোয়, দুজনার কবিতা নিয়ে, দুজনার চিঠি নিয়ে, দুজনার দেশ বিদেশের ইমেল নিয়ে, SMS নিয়ে, এ সমস্ত মানে একেবারে প্রাইভেট রুম বের করে এনেছিল। প্রকাশক খুব মজার লোক। প্রকাশক খুব মজার লোক, ও চেয়েছিল এই রকমের একটা বই তৈরি করতে, এবং ওরই হাতে তৈরি করা। বইটার নাম দিয়েছিল, একটু দুষ্টুমি করেই নামটা দিয়েছিল, যেটা খুব ক্লিক করে যায় সেই সময়। লাইন পড়তো ওই বই কেনার জন্য, এ আমাদের জীবনে আর দ্বিতীয়বার হয়নি। লাইন মানে বিরাট লাইন, অভিধানের পাশে ওই প্রকাশনার বড় বড় অভিধান, সেগুলো সব বেস্ট সেলার, আর তার পাশে দুজন কবির কবিতার বই। তো সেইটা নামটা দিয়েছিল আমাদের বন্ধু ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য। তো সুতরাং সেই হিসেবে এই বইটা অনেক গল্প আছে, বইটা নিয়ে অনেক বইমেলাতে অনেক রকম মজা হয়েছিল, অনেক রকম হইচই হয়েছিল। কিন্তু যেটা তুমি বললে সেটা হচ্ছে যে বইটা একই সঙ্গে এখন খুব বেদনার স্মৃতি। বইটার দিকে তাকাতে একটু অসুবিধা হয় আমার, বইটা পাওয়া যায় না এখন আর। একটা নতুন প্রকাশক এসছে, সে ছাপতে চাইছিল, আর এখন আর চেপে কী হবে। সব লেখাগুলোই পাওয়া যায়, মল্লিকার কাব্য সমগ্রে, গদ্য সমগ্রে পাওয়া যায়, আমারও কবিতা সমগ্র আনন্দ থেকে বেরিয়ে গেছে, সেখানে সব পাওয়া যায়। আপনাদের কবিতা, আপনি যে কথা বলছিলেন, বইমেলাতে সাংবাদিক হিসেবে এবং ছাত্র হিসেবে যখন কিছুই করি না, বইমেলাতে অর্বাচীনের মতো ঘুরে বেড়াই, আমি দুবার দেখেছিলাম এরকম লাইন পড়তে। একবার দেখেছিলাম, সেটা ভালো কি খারাপ জানি না, সেটা হচ্ছে কোন তুর্কির হারেন থেকে কোন বন্দিনীকে একটি খাঁচায় রাখা হয়েছে তাই দেখতে মানুষ ভিড় জমিয়েছিল, এবং সেই বই বিক্রি হচ্ছিল, তাই নিয়ে বিরাট বিতর্ক হয়েছিল। বলা বাহুল্য, আমিও সেই লাইনে দেখতে গিয়েছিলাম বিষয়টা হচ্ছে কি। আর আপনাদের বইতেও কিন্তু ঠিক সেই রকমই লাইন পড়েছিল। আপনি শুনলে খুশি হবেন, তুমি তো খুব ছোট, আমি ছোট, আপনি শুনলে খুশি হবেন যে পার্ক স্ট্রিটের ওই বইমেলার বই কিন্তু আমার বাড়িতে সযত্নে এখনো রয়েছে। ও বাবা! আমার প্রশ্ন হচ্ছে, ওই বই পড়ার সময়, যেহেতু তখন আমি ছোটবেলা থেকেই তো ফরাসি সাহিত্য একটু নাড়াচাড়া করি, জাক প্রেফেরের ও আমার খুব প্রিয় কবি পারোল লক্ষাধিক বিক্রি হয়েছিল। খোদ ফরাসি দেশেই প্রশ্ন উঠেছিল যে কবিতার বই অর্থাৎ পারোল এত বিক্রি হয়, সে আদৌ কবিতা নাকি? আপনাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়নি? আমাকে বারবার হতে হয়। বিক্রি কবিতার বই কতটা হচ্ছে না হচ্ছে তার থেকেও বড় কথা, যখনই কোনো কবিতা অনেকে বলতে শুরু করে, মঞ্চে মঞ্চে, স্কুলে, কলেজে, বিভিন্ন জায়গায় বলতে শুরু করে, তখন কিছু কবি আছেন যারা বিশ্বাস করেন তাদের মতো। ওই যেরকম জাক প্রেফেরের কথা বললে, উনি যেরকম, ওর কবিতা এত জনপ্রিয় হয়েছিল এক সময় ফরাসি দেশে, যে কোনো কোনো মানে ফরাসিদের মধ্যেও তো চূড়ান্ত এলিটিস্ট আছে, তারা বললো যে কবিতার বই 100 কপি বিক্রি হওয়াটাই ভালো। এবং সত্যি কথা বলতে গেলে বোদলেয়ার লে ফ্লেয়ার দু মাল খুব কতিপয় বিক্রি হয়েছিল, সারা জীবনে কোনো খ্যাতি পাননি। পরবর্তীকালে তিনি সারা পৃথিবীর কবি হয়ে উঠলেন। তো অনেকে বলেন আধুনিক কবিদের আদিপুরুষ। অসামান্য বুদ্ধদেব বসুর অনুবাদ। তো আমার যেটা মনে হয় যে তুমি যে প্রশ্নটা করলে সেটা খুব তাত্ত্বিক প্রশ্ন, খুব একটা অন্যরকম প্যাকেজের মধ্যে থেকে প্রশ্নটা করলে।
কিন্তু আমার মনে হয় জনপ্রিয়তার সঙ্গে কোনো একটা যেন ফাইন আর্টসের যেন একটা বিরোধিতা আছে, এটা আমার মনে হয় না। আমার মনে হয় না। সব রকম লেখক থাকবে, তাহলেই ভাষাটা সমৃদ্ধ হয়। কমল কুমার মজুমদারকে যেমন প্রয়োজন, তেমনি পাশাপাশি বিমল মিত্রকেও প্রয়োজন। শরৎচন্দ্রকে যেরকম দরকার, তেমনি বালজাককেও দরকার। জেমস জয়েসকে যেরকম দরকার, যার বই সারা পৃথিবীতেই লোকে পড়েছে বলে, কিন্তু পড়েছে কিনা আমার সন্দেহ। আমি তো তার বই সারা জীবন ধরে পড়ে এখনো শেষ করতে পারিনি, একটু একটু করে পড়ি, ভালো লাগে, কিন্তু আমি দাবি করি না আমি শেষ করেছি। তো কমল কুমারও তাই, প্রায় জেমস জয়েসের মতো। অনেক বাঙালি দাবি করেন পড়েছেন। হ্যাঁ, পড়েন, পড়তে একবার ঢুকে গেলে একটা অন্যরকম আনন্দ হয়। কিন্তু আমি দেখেছি এই জনপ্রিয়তার সঙ্গে কোনো একটা, মানে সব গান জনপ্রিয় হবে, ফিল্ম জনপ্রিয় হবে, আচ্ছা একটা ছবি আঁকা হয়েছে সেটা জনপ্রিয় হবে, এগুলো সব জনপ্রিয় হতে পারে, কবিতা জনপ্রিয় হবে না। কবিতা জনপ্রিয় হয়েছিল বলে নজরুলের উপরে অনেক রকম খাড়া নেমে এসেছিল, অনেক রকমের অত্যাচার যেন নেমে এসেছিল। তো এই একটা কবিদের জগতের মধ্যে কিছু মানুষের মধ্যে এই একটা কি বলবো, একটা সূচিবায়ুগ্রস্ততা আছে, একটা এই কবিতা এত জনপ্রিয় হবে কেন? কিন্তু এটা তো কারোর হাতে নেই। কেউ ঠেকাতে পেরেছে বিদ্রোহী কেন এত জনপ্রিয়? আমরা কি পেরেছি কোনোদিন ঠেকাতে? সম্ভব নয়। কিছু কিছু কবিতা তো হবেই। আমরা কি পেরেছি উলঙ্গ রাজাকে আটকাতে? উলঙ্গ রাজা এমন একটা কবিতা যেটা কংগ্রেসের লোকরা কোট করেছে, নকশালরা কোট করেছে, সিপিএম কোট করেছে, তৃণমূল কোট করেছে, আবার যারা রাষ্ট্রদ্রোহী টেরোরিস্ট তারাও কোট করে। তো এই যে 5-6 দশক ধরে কবিতাটা সব রকম মানুষ কোট করে, আমি মনে হয় এখানেই কবিতাটা জয়। মানে কোনো রাজনৈতিক কোনো ঊর্ধ্বে, একটা কবিতা যখন ঊর্ধ্বে চলে যায় তখন কোনো এগুলো কিছু থাকে না, সবাই কবিতাটাকে ভালো বলে। এরকম খুব কম কবিতা আছে, বেশি হয় না এরকম কবিতা। বাঙালি কি আদৌ কবিতা বোঝে? বাঙালি একটা শ্রেণীর মানুষ, একটা অংশ, ছোট অংশ, আমি বলছি না সেটা খুব বড় অংশ, তারা কবিতা পড়ে। শহরের সফল লোকেরা, সফল এবং ধনী উচ্চবিত্ত লোকেরা কবিতা নিয়ে মাথা ব্যথা নেই। আচ্ছা, তোমার সঙ্গে যারা দাঁড়িয়েছে এদের বয়সী ছেলেমেয়েরা খুব কবিতা পড়ে। আমি দেখেছি স্কুল কলেজের ছেলে মেয়েদের মধ্যে, একটা কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে একটা কবিতার প্রতি প্রবণতা আছে। লিখুক না লিখুক, একটা ভালো কবিতা ভালো লেগেছে সেটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে। এইটা আমার অভিজ্ঞতা। আরেকটা ব্যাপার দেখেছি যে গ্রাম মফস্বলে, যেখানে তোমাদের বাংলা টেলিভিশনই বলো, খবরের কাগজই বলো, বাংলা সাহিত্যই বলো, সবই তো মফস্বলের উপর দাঁড়িয়ে আছে, জেলাগুলোর উপরে দাঁড়িয়েছে, শহরের উপরে দাঁড়িয়ে নেই। আমরা কুচবিহারে গেলে কিংবা কাকদ্বীপে গেলে, এই যে কাকদ্বীপ থেকে কুচবিহারের পর্যন্ত একটা কবিতার প্রতি ভালোবাসা দেখতে পাই, সেটা কিন্তু শহরে দেখা যায় না। এটা ঘটনা। তুমি একবার আমার সঙ্গে চলো যে কোনো গ্রামে, তুমি দেখবে যে ভালোবাসা কাকে বলে কবিতার প্রতি। কিন্তু তা হলেও আমি বলবো ছোট, খুব বিরাট বড় জায়গা নয়। আমি এবার একটু অন্য প্রসঙ্গে আসছি। দেখুন সুবোধদা, আমি কোনো ব্যক্তিগত জীবনে বা ব্যক্তিগত প্রশ্ন করছি না, কিন্তু ধরুন জীবনানন্দ দাশ, বনলতা সেন, বাঙালি যতদিন থাকবে আমাদের রোম্যান্টিসিজমের মানসচক্ষে ওই রমণী থেকে যাবে। সুনীল গাঙ্গুলির নীরা, আপনিও তো একজন সাংঘাতিক প্রেমিক চিল পুরুষ, কিন্তু আপনি এরকম একজন নারী চরিত্রের জন্ম দিলেন না কেন আমাদের কাছে? খুব বিপজ্জনক ওটা। একজনের নাম করে সবাইকে নিয়ে লেখা খুব বিপজ্জনক। বিশেষ করে নীরা সম্পর্কে আমার কথাটা মনে হয়, বনলতা সেন সম্পর্কে নয়। কিন্তু জীবনানন্দ যেটা করেছিলেন, বনলতা সেন বিখ্যাত হয়ে যায়, কিন্তু ওনার তো আরো অনেক ছিল। সুরঞ্জনা, বিখ্যাত কথা, ওইখানে যেও না, ওইখানে যেও না, ওইটা আবার ওইখানে যেও না, যুবকের সাথে কথা বলো না ওই যুবকের সাথে। তো সেইটা আমার মনে হয় এখনকার সময়ে
মানে এইটা কি বলতে পারি, স্বাতী বৌদি খুব উদারপন্থী ছিলেন, তাই সুনীল গাঙ্গুলি নীরা লিখতে পেরেছিলেন। মল্লিকাদি ছিলেন, আর সেই জন্য সুবোধদা পেনে খুব সংযত ছিলেন, কারণ কবি মল্লিকা সেনগুপ্ত তার তীক্ষ্ণ দৃষ্টি ছিল, প্রত্যেকটা জ্যোতিচিহ্ন শব্দ কি লেখেন সুবোধ। হ্যাঁ, প্রথমে স্বাতীদির কথা বলি। স্বাতীদি কিন্তু সত্যি খুব উদার ছিলেন। স্বাতীদির একটা গুণ ছিল হচ্ছে, এখন তো বাড়ি থেকে বেরোতে পারেন না, সম্প্রতি আমি তার বাড়িতে গিয়েছিলাম, দেখা করে এলাম। তো সুনীলদা একটা অন্যরকম ব্যাপার ছিল। সুনীলদাকে মানাতো। আর সুনীলদা হচ্ছে বড় মাপের কবি শুধু নন, বড় মাপের লেখক শুধু নন, বড় মাপের প্রেমিক। সবাই অত বড় মাপের প্রেমিক হতে পারে না। আমি কোনোদিন সুনীলদার সম্পর্কে কোনো মেয়েকে কোনো খারাপ কথা বলতে শুনিনি। আর সুনীলদা যে সুনীলদার অনেক বান্ধবী ছিল, আমরা তো নিজের চোখেই দেখেছি, এবং তাই উনি খুব খোলামেলাভাবে মিশতেন। সমরেশ বসু খোলামেলাভাবে উনি স্বীকারও করে। অনেকে তো বলেন উনি নাকি সাহিত্য জগতের উত্তম কুমার। একেবারে উত্তম কুমার, দেখতেও উত্তম কুমারের মতো ছিল, একটু শর্ট কিন্তু উত্তম কুমার। আমি 2-3 বার দেখেছি, নৈহাটির বাড়িতে আর একবার আনন্দবাজারে। তো সমরেশ বসুর মধ্যেও ওই ব্যাপারটা ছিল, সুনীলদার মধ্যে তো আছেই। সুনীলদা ওই সব খুব একটা গোপনীয়তা রক্ষা করতেন না। সুনীলদার একটা অংশের সঙ্গে রবীন্দ্রনাথের খুব মিল আছে। এই ধরুন, শেষ জীবনে 63 বছর বয়সে রবীন্দ্রনাথ আর্জেন্টিনায় গেলেন এবং নতুন করে ছবি আঁকতে শুরু করলেন। অনেকে বলেন ভিক্টোরিয়া কবিতা লিখতে শুরু করলেন, প্রেমের কবিতা লিখছেন 63-64 বছর বয়সে। সবাই অবাক হয়ে গেল, কি করে এটা সম্ভব হলো। আমি বললাম, সবার জীবনে তো ভিক্টোরিয়া ওকাম্পো আসে না রে বাবা। একজনের জীবনে এসেছে, তার জন্য এত হিংসে করো না, ওনাকে লিখতে দাও, উনি তো লিখেছেন। আর ভিক্টোরিয়া ওকাম্পোকে কাছে আমরা চিরকৃতজ্ঞ যে উনি লিখিয়ে নিতে পেরেছেন। তা একটা মানুষের সঙ্গে, একজন মানবীর সঙ্গে, যার ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, দেশ আলাদা, মহাদেশ আলাদা, আকাশ আলাদা, পাখি আলাদা, জলবায়ু আলাদা, তার সঙ্গে কিভাবে মিশে গেলেন রবীন্দ্রনাথ। এবং ভিক্টোরিয়া ওকাম্পোর এত শ্রদ্ধা রবীন্দ্রনাথ সম্পর্কে, পড়লে এখনও গায়ে কাঁটা দেয়। তো সুতরাং আমার মনে হয় যে এই ব্যাপারটা রবীন্দ্রনাথের মধ্যে তীব্রভাবে ছিল, ছোটবেলা থেকে শুরু করে একদম শেষ বয়স পর্যন্ত। ওই সৌভাগ্য এবং দুর্ভাগ্য নিয়ে সবাই আসে না। কিন্তু এতবার তো বিদেশে গেলেন, এক আধটা কি ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে দেখা হয়নি? ভিক্টোরিয়া ওকাম্পো, বললাম না, সবার ভাগ্যে থাকে না। সবার ভাগ্যে কি হয়? এটা হয় না। মানে কবিতা কে কোথার থেকে লিখবে, কখন লিখবে, কোন রহস্যময় একটা জায়গায় পৌঁছলে তবেই কবিতা লেখা যায়। কবিতা একটা সময় শুকিয়ে যায়। বহু কবি আছেন যাদের লেখা 10 বছর হলো শুকিয়ে গেছে, কিন্তু তারা লিখে যায়। কিন্তু কেউ যদি লিখতে পারেন শেষ বয়সেও, তাকে তো কুর্নিশ জানাতে হবে। সুনীল গঙ্গোপাধ্যায় পেরেছিলেন, একেবারে শেষ দিন পর্যন্ত কবিতা লিখেছেন, এবং কি টাটকা প্রেমের কবিতা লিখতে পেরেছেন, আবার প্রতিবাদের কবিতা লিখেছেন। সুতরাং সেদিক থেকে আমার মনে হয় সুনীলদার প্রসঙ্গে যেটা তুমি বললে, আমার মনে হয় স্বাতীদি উদার ছিলেন বলে সুনীলদা এটা পেরেছেন। আর একটা জিনিস, যে তোমার প্রশ্নের সঙ্গে আর একটা প্রশ্ন ছিল, সেটার উত্তর হচ্ছে এই যে আমি প্রথম দিকে আমার বেশিরভাগ লেখা, মানে ধরো 90-এর দশক, তারপরে 00 দশক, যাকে আমরা ধরো 2010 পর্যন্ত, এই যে সময়টা, এই 20-25 বছর, 85 থেকে যদি হিসেব করি, তাহলে এই সময় 25-30 বছর আমার প্রধান লেখাগুলোই হচ্ছে প্রতিবাদের লেখা ওই সময় জুড়ে। সুতরাং ওই কবিতাগুলোই এসেছে, তীব্রভাবে প্রতিবাদের কবিতা এসেছে। তো তখন আমি প্রতিবাদের কবিতা লিখতাম, আমার কবি বন্ধুরা বলতো, ও এত প্রতিবাদ কেন লেখো? এখন তারাই প্রতিবাদের কবিতা লিখছেন, আর আমি প্রেমের কবিতা লিখছি। প্রতিবাদ আর প্রেম কি খুব পাশাপাশি চলে? খুব মানে আমি এটা কিন্তু প্রতিবাদের মধ্যে লোরকার কথা ভেবে বলছি, আমি লোরকার কথা ভেবে বলছি, পাবলো নেরুদার কথা ভেবে বলছি। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে প্রেম এবং প্রতিবাদের কবিতা একসঙ্গে হলে এটা অনেকটা ডাবল ডিমের অমলেটের মতো। একটা ডিমের অমলেট খুব একটা জমজমাট হয় না, দুটো হলে বেশ একটা
হোল্ড করা যায়, বেশ গ্রহণ করা যায়, বেশ মাউথফুল মনে হয়। সেই কারণে প্রতিবাদ এবং প্রেম চিরকাল। পাবলো নেরুদা বলছিলাম, পাবলো নেরুদা, লোরকা, পাবলো নেরুদা, লোরকা থেকে শুরু করে প্রায় সবাই, অবশ্যই ফরাসি কবি পল এলুয়ার, উনি তো ঘোষিতভাবে কমিউনিস্ট ছিলেন ভীষণভাবে। মার্কোভস্কি, এমনকি অ্যাপোলিনিয়ারের কবিতাও চূড়ান্ত এরকম রেজিস্ট্যান্সের কবিতা, সে তো প্রতিবাদ। এবং সেই সময় তিনজন, পল এলুয়ার, লুই আরাগো আর মার্কোভস্কি, অপূর্ব। মার্কোভস্কি একই সঙ্গে প্রেম এবং প্রতিবাদ। সুতরাং যার মধ্যে ভুলভাল প্রতিবাদ নয়, খুব জেনুইন সৎ প্রতিবাদ যার মধ্যে আছে। অনেকে এখন তো প্রতিবাদ একটা ফ্যাশন, প্রতিবাদ করছে, আবার যার বিরুদ্ধে প্রতিবাদ করছে তার কাছে গিয়ে দাঁড়িয়ে হাত পেতে পুরস্কার নিচ্ছে। তাহলে এর প্রতিবাদের মানে কী হবে? এরকম প্রতিবাদ কলকাতাতে আমরা দেখছি। আমি এইরকম প্রতিবাদ ভাবি না। প্রতিবাদ মানে প্রতিবাদ, যে প্রতিবাদটা করতে হবে তাকে আই হ্যাভ টু স্ট্যান্ড বাই। তা না হলে যারা প্রতিবাদ করেছিল তারা দুঃখিত হবে, তারা হতাশ হবে, তারা বিট্রেড ফিল করবে। সুতরাং সেদিক থেকে আমার মনে হয় যে প্রতিবাদটা জেনুইন হওয়া দরকার, লোক দেখানো নয়। সুভদ্রা, ধরুন অনেকে বলেন বাউল সঙ্গ করা, অনেকে বলেন সৎসঙ্গ করা বা সাধু সঙ্গ করা। আপনি তো সারা জীবনে কবি সঙ্গ কম করলেন না। অনেকে বলেন কবিরা নাকি খুব হিংসুটে হয়, খুব সংবেদনশীল হয়, কবিরা নাকি খুব পরশ্রী কাতর হয়। এবার পরশ্রী এবং পরস্ত্রী, আমি এই বিষয়ের মধ্যে যাচ্ছি না, কিন্তু আপনারও কি তাই মত? কবিরা স্বভাবতভাবেই যতটা সত্যদ্রষ্টা হওয়ার কথা ততটাই হন বাস্তব জীবনে। আমি দুজন কবি বাংলা থেকে উদাহরণ দেব, তারা এটা ছিলেন না। একজন সুনীল গঙ্গোপাধ্যায়, একজন শঙ্খ ঘোষ। তাদের মধ্যে এই জিনিসটা ঘুণাক্ষরেও আমি দেখিনি। সুতরাং দুজন প্রধান কবির উদাহরণ আমি দিলাম। এমনকি শক্তি চট্টোপাধ্যায়, তার মধ্যেও এমন একটা উদারতা ছিল, কাউকে হিংসে করার, কাউকে মানে কুচুটে হওয়া, এই ব্যাপারটা ছিল না। কিন্তু অনেক কবির মধ্যে মানে ঈর্ষা, হিংসা এবং সহযাত্রী কবির ক্ষতি করা বা তরুণ কবিদের ক্ষতি করা, এরকম আমার সময়ে আছে। আমার সময় খুব স্পষ্টভাবে আমি দেখতে পাই এবং তাদেরকে চেনে, তাকে বা তাদেরকে চেনে লোকেরা, তারা চিনে নেবে, আমাকে নাম বলতে হবে না, আমার যারা এটা শুনছেন কবিরা চিনে যাবে। তো এটা তো রয়েছে, এটা তুমি খুব ভুল কথা বললে না। আবার এও সত্যি যে কবিদের মধ্যে যে তীব্র ভালোবাসা, একে অন্যের প্রতি যে ভালোবাসা, তারও প্রচুর গল্প আছে। আবার বন্ধুত্বের জায়গা থেকে ভয়ঙ্কর জায়গায় চলে গেছে, এরকম ইতিহাসও পৃথিবীর কবি বারবার এসছে। র্যাবো ভেরলেন কি সাংঘাতিক গুলি করেছিল। তো সেটা তো মানে চরম প্রেমের পর বিচ্ছেদের আগে। এটা হয়েছে আমাদের এখানেও, ওই লেভেলে না হলেও ছোট ছোট লেভেলে হয়েছে। সেটা বেদনাদায়ক। আমার মনে হয় সেটা ভুলে গেলেই ভালো। ভালো জিনিসটা নিয়েই থাকা সবচেয়ে ঠিক আমার বলে মনে হয়। আমি শুধু এখানে জিজ্ঞেস করব, কোথাও কি নিঃসঙ্গ এবং উপেক্ষিত হয়ে বিনয় মজুমদার থেকে গেলেন? না, একটা কথা বলি, বিনয় মজুমদার কিন্তু যেভাবে তার মৃত্যুর পরে, বিশেষ করে যেভাবে তাকে নিয়ে লিটল ম্যাগাজিনে লেখা হয়, যেভাবে বড় বড় কাগজেও লেখা হয়, যেভাবে বিনয় মজুমদারকে নিয়ে, এবং তার যে একটা তারকে কেন্দ্র করে এখনো পর্যন্ত, তিনি চলে গেছেন বেশ কয়েক বছর, তাকে ঘিরে যে একটা উন্মাদনা আছে বেশ কিছু মানুষের মধ্যে, পাঠকের মধ্যে, কবির মধ্যে, সেটা কিন্তু সব কবির কপালে নেই, থাকে না। যথেষ্ট ভালো ব্যাপার এটা আমি বলবো। এবং একটা সময় পর্যন্ত তো জীবনানন্দ দাশ খুব উপেক্ষিত ছিলেন, তারপরে তিনি তো সম্রাট হয়ে গেলেন। হ্যাঁ, আবার আমার বিনয় মজুমদারকে নিয়েও মনে হয় যে হয়তো জীবদ্দশায় তাকে নিয়ে মিথ তৈরি হয়েছিল, কিন্তু তার কবিতা হয়তো বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়েনি। কিন্তু এমন এক পাঠক শ্রেণী তিনি পেয়েছেন যেটা আবার খুব ঈর্ষণীয়। এই পাঠক শ্রেণীটাও খুবই উল্লেখযোগ্য বলে মনে হয়। বিশেষ করে এখন তার মৃত্যুর পরে তাকে নিয়ে প্রচুর লেখালেখি, প্রচুর অনুষ্ঠান, তার জন্মদিন পালন,
বিশেষ করে বনগাঁর অঞ্চলে এবং অন্যান্য জায়গাতেও, কলকাতাতেও যেরকমভাবে তার প্রতি আগ্রহ তৈরি হয়েছে সেটা খুব অনেকটা কি তাহলে আপনি বলবেন অমর খৈয়া মৃত্যু 300 বছর বাদে যেমন উঠে এসেছিলেন ঠিক সেই রকমই বিনয় মজুমদার এবং তার আগে অবশ্যই জীবনানন্দ দাশ তারা উঠে আসছেন, মৃত্যুর পর আরো পরাক্রম হয়ে উঠছেন। হ্যাঁ, সেটা বলা যায়, সেটা বলা যায়। অমর খৈয়ামের ব্যাপারটা হচ্ছে ছিল একটা মাস অ্যাপিল আছে, সেই মাস অ্যাপিলটা আবার সব কবির থাকে না। যেমন ধরো যে পৃথিবী বিখ্যাত কবি টি.এস. ইলিয়ট, তিনি ফরাসি কবিতা থেকে নিংড়ে নিয়েছেন তার ইংরেজির ভেতর, কিন্তু এত নাম করেছেন, নোবেল প্রাইজ পেয়েছেন, সারা পৃথিবীতে তার কবিতা পড়ানো হয়, কিন্তু তার একটা মাস অ্যাপিল কম। আমরা পড়ে খুব, উনিও তো বারবার দ্য হোলো ম্যান উনি বলতে চাইছেন যে সবাই ফাঁপা মানুষ চারিদিকে। সেই এই যে জায়গাটা আবার যেরকম একই সঙ্গে মানে সম্ভ্রান্ত পাঠকের জন্য এবং মানে পরিশীলিত পাঠকের জন্য যেরকম শক্তি চট্টোপাধ্যায় বেজে ওঠেন, তেমনি যিনি কবিতা কিছু বোঝেন না তার কাছে ওর শব্দগুলো আর ছন্দ, অসামান্য ছন্দ, এরকম ছন্দ রবীন্দ্রনাথের পর এরকম ছন্দ আর কেউ লেখেনি শক্তি চট্টোপাধ্যায়ের মতো। তোর কানে থেকে যায় না, এত কানে এসে থেকে যায়, তো ফলে তার একটা মাস আপিল তৈরি হয়। অতটা কখনো কখনো দুর্বোধ্য মনে হয় শক্তিদাকে, কিন্তু তা সত্ত্বেও তার একটা মাস আপিল আছে, এবং এইটা ঘটার ফলে শক্তিদা এখনো পর্যন্ত এত আলোচিত। খুব তাত্ত্বিক আলোচনা হয়ে যাচ্ছে, আমি এবার আস্তে আস্তে আবার সরে আসবো, কিন্তু আমি লোভ সংবরণ করতে পারছি না, আপনাকে একটা প্রশ্ন করার আমাকে করতেই হবে। সেটা হচ্ছে, কোথাও কি মনে হয় তাহলে যে পৃথিবীতে আপনি যে প্রতিবাদের কবিতা বলছিলেন আর প্রেমের কবিতা বলছিলেন, নাটকে যেমন বিয়োগান্ত এবং মিলনান্তক দুটো ভাগে যেমন ভাগ করা যায়, ঠিক কবিতার ক্ষেত্রে একদিকে বারুদের গন্ধ, সংগ্রাম, প্রতিবাদ, তার যেমন একটা ধারা আছে, অন্যদিকে আরেকটা ধারা আছে যেখানে প্রেম, যেখানে মানুষ মানুষকে খুঁজে পাচ্ছে, নিজের প্রতি নিজের ভালোবাসা অথবা অন্যের প্রতি নিজের ভালোবাসার মধ্য দিয়ে নিজের ভালোবাসার প্রতিবিম্ব বা নিজেকে দেখা। এই দুটো ধারা যদি আমরা ধরে নিই, লাতিন আমেরিকার সাহিত্য এবং ইউরোপ বা বিভিন্ন জায়গার সাহিত্য, যেখানে প্রতীকীবাদ আছে, যেখানে আরও অনেক কিছু অজস্র ধারা আছে, বাংলা আধুনিক কবিতা অনেকের কাছে তো দুর্বোধ্য। আদৌতে বাংলা কবিতা কি সেই পর্যায়ে পৌঁছেছে যেটা ফরাসি কবিতা, লাতিন আমেরিকার কবিতা যে জায়গায় পৌঁছেছে? আমরা ভাগগুলো দেখতে পাই, মানে আমরা বুঝতে পারছি এটা স্যাম্বলিজম, আমরা এটা বুঝতে পারছি যে এর মধ্যে প্রতীকী রয়েছে, মালার্মে থেকে শুরু করে এমন কিছু মানুষের কবিতা যেগুলো স্বতন্ত্রভাবে চোখে পড়ে। আবার ভিক্টর হুগোর মতো কবি আছে, শার্ল বোদলেয়ার আছে। বাংলা কবিতাকে কি সেইভাবে কি ভাগ করা যায়? সুনির্দিষ্ট আন্দোলন তো সেইভাবে হয়েছে, কিন্তু যতটা আন্তর্জাতিক ক্ষেত্রে হয়েছে সেই আন্দোলন কি আদৌ হয়েছে? আমি একটা কথা বলি, প্রশ্নটা খুব ভালো এবং খুব জরুরি প্রশ্ন। আমি এর থিওরিটিক্যাল সাইডটা বাদ দিয়ে আমি বলছি। সেটা হচ্ছে, আমি যতগুলো দেশে কবিতা পড়তে গিয়েছি, যতগুলো দেশের কবিতা আমি ইংরেজি অনুবাদে পড়েছি, অনুবাদের উপর নির্ভর করতে হয়, যত কবিদের সঙ্গে দেখা হয়েছে আমার, সেই জায়গা থেকে তো একটা ধারণা তৈরি হয় আন্তর্জাতিক পটভূমির। এই আন্তর্জাতিক পটভূমি, তা সে আমেরিকা হোক, আমি গ্রিসে গেছি, ইটালিতে গেছি, রাশিয়ায় গিয়েছি, চেক রিপাবলিকে গিয়েছি, আবার এদিকে আমেরিকা, কানাডা, প্রায় 15 বার গিয়েছি, অস্ট্রেলিয়া। আমার কথা হলো যে আধুনিক কবিতা যেখানে বাংলা যে আধুনিক কবিতা যে জায়গায় সে দাঁড়িয়েছে, সেটা অত্যন্ত উঁচু মানের একটা জায়গা। বাংলা কবিতা এই আন্তর্জাতিক পটভূমিতে দাঁড়াতে পারেনি একটি মাত্র কারণে, তার কারণ অনুবাদ হয়নি। ভালো অনুবাদ না হওয়ার জন্য, আমি যদি আজকে ইউরোপে ঋতব্রত কি এটা অনুবাদ করে যদি বলে না দিই, তাহলে ঋতব্রতকে লোকে বুঝবে কি করে? সেই কাজটা যাদের করার কথা ছিল, অনুবাদ হয়নি। খুব
দুঃখের সঙ্গে জানাচ্ছি এমনকি রবীন্দ্রনাথের অনুবাদও যারা করেছেন দু একজন বাদে সব জায়গায় গৃহীত হয়নি। সবাই বলেছে রবীন্দ্রনাথ খুব বড় কবি, সেটা তাঁর করা ওই ভিক্টোরিয়ান ইংরেজি অনুবাদেই ভালো বলেছিলেন অনেকে, আমাকে অনেক স্কলার বলেছে ইউনিভার্সিটি। তারপরে আরও অনেকে করেছে, দু একজনকে বাদ দিলে ভালো অনুবাদ হয়নি। রাধিচে চলে গেলেন, রাধিচের মতো যদি আর একজন অনুবাদক পেতাম আমরা তাহলে খুব ধন্য হতাম। জীবনানন্দ দাশ একজন খুব ভালো অনুবাদক পেয়েছিলেন। তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ের ক্লিন্টন বিসিলে সাধারণ তার আ পোয়েট অ্যাপার্ট বলে তার একটা বিখ্যাত বই শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছিল। কিন্তু অনুবাদ হতেই থাকে, একজন কবিকে যদি উনিও চলে গেলেন কিছু বছর, বারবার যদি অনুবাদ না হয়, এই অনুবাদের জায়গাটা এত সংকীর্ণ বাংলায়, যার জন্য এমনকি শুধু কবিতাই নয়, তারাশঙ্করের ভালো অনুবাদ নেই, মানিকবাবুর অনুবাদ নেই, সতীনাথ ভাদুরীর অনুবাদ নেই। এই অনুবাদগুলো যদি ঠিক ঠিক সময় ঠিক ঠিক জায়গায় পৌঁছতো, তাহলে আমি যে আন্তর্জাতিক প্রেক্ষাপটের কথাটা বললাম সেখানে কিন্তু জীবনানন্দ দাশ মাথা তুলে দাঁড়াতেন। বিনয় মজুমদার কিংবা শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ, এরা এক একটা স্তম্ভের মতো আন্তর্জাতিক প্রেক্ষাপটে উঠে দাঁড়াতেন। এখন এটার উল্টো কথা অনেকে আছে। আমাকে একবার সন্দীপন চট্টোপাধ্যায় বলেছিল, আর তুমি রাখো তো অনুবাদের কথা, কি হয়েছে অনুবাদের কথা, আমরা তো ওদের লেখা পড়ি, ওরা তো মূর্খ, ওরা তো আমাদের লেখা পড়ে না। আমি বললাম এটা এটা এমনি একটা সভাস্থলে বলে একটু হাততালি পাওয়া যায় এই কথাটা, কিন্তু এটা যদি গভীরভাবে ভাবা যায় এটার থেকে বেদনা উঠে আসে। কেন হবে না? অনুবাদটা তো হওয়া দরকার। আধুনিক বিশ্বে অনুবাদ ছাড়া কেউ এক্সিস্ট করতে পারবে না। আজকে বলো তো তুমি আমাকে, ল্যাটিন আমেরিকার সাহিত্য এত জনপ্রিয় হলো কলকাতায় কেন? মার্কেজের ওই রকম ভালো অনুবাদ ছিল বলেই তো। অবশ্যই, যদি অনুবাদ না থাকতো মার্কেজকে কেউ চিনতো না। এখন ভাবো তো আমরা মার্কেজকে চিনি না, কত অশিক্ষিত। ভাবো তো ইউরোপের লোকেরা কত অশিক্ষিত, জীবনানন্দ দাশকে চেনে না। আমি তো এরমভাবেই বলবো, এটা বরঞ্চ অনেক বেশি যুক্তি কথা। কিন্তু যাকে ওরা 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 পড়েনি, ওরা আমাদেরকে জানে না, ওরা ওদের বোকামি, ওদের মূর্খামি, এটা কথা না। কথা হচ্ছে আমাদের ভুল হয়ে গেছে, আমাদের অনুবাদের দিকে আরো অনেক মন দেয়। তাহলে কি নীরজচন্দ্র চৌধুরী যে কথাটা বারবার বলতেন, Absolutely right. যে জাতির বাণিজ্যিক ক্ষমতা, আর্থিক ক্ষমতা এবং বাহুবল আছে, গোটা বিশ্ব তার সাহিত্যকেই সাহিত্য মানে, এবং সেক্ষেত্রে আমরা পিছিয়ে যাই। সম্পূর্ণ ঠিক কথা, সম্পূর্ণ। যে জাতির হাতে ক্ষমতা আছে, পাওয়ার, যে জাতির হাতে টাকা আছে, আর একটা পাওয়ার, একটা পলিটিক্যাল পাওয়ার, আর একটা হচ্ছে ফিনান্স, কন্ট্রোল করা পৃথিবীর ফিনান্সকে। স্বাভাবিক কারণে সারা আমেরিকার সাহিত্য সারা পৃথিবীতে পড়ে। এই আমি চীনে দেখে এলাম, তারা কারোর কবিতায় পড়ছে না, কিন্তু আমেরিকার কবিতা পড়ে। অর্থাৎ ওই পাওয়ার কথা বলে। আমি বলছি না আমেরিকা হতে হবে, কিন্তু অত পাওয়ারফুল হতে হবে তার কোনো মানে নেই। কিন্তু কবিতা সাহিত্য একটা জাতিকে চেনার পক্ষে, যখন অন্যান্য অনেক জিনিস এক্সপোর্ট হচ্ছে, একটা ভালো উপন্যাস যদি এক্সপোর্ট হয়ে ইউরোপে গিয়ে পৌঁছয় অনুবাদের মাধ্যমে, তার একটা চিরস্থায়ী ইম্প্যাক্ট পড়বে, পড়তে বাধ্য। সেই উপন্যাস বা সেই কবিতার বই তার একটা ইম্প্যাক্ট তৈরি করবে। আমি বলবো, ও আচ্ছা, কলকাতায় এরকম লেখা হয়, হয়েছে তো। কলকাতাকে লোকে তো রবীন্দ্রনাথের জন্য চিনেছে, ও টেগোর এরকম কবিতা লিখে, ইটস গ্রেট। সারা ইউরোপ মথিত হয়েছিল, সারা আমেরিকা চমকে উঠেছিল। তারপরে তার বিরুদ্ধে আবার অনেক প্রচার হয়েছে, সেটা আলাদা কথা, কিন্তু হয়েছে তো। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. সুমিতা, খুব সুন্দর আপনি বলছিলেন। আমার তো ইচ্ছে করছিল ঘন্টার পর ঘন্টা এই নিয়েই আলোচনা করা। বিশেষ করে যখন দেখি হিন্দি কবিরা, বিরাট বিরাট অনুষ্ঠান হয়, সেখানে স্টেডিয়াম ভর্তি লোক বসে হাততালি দেয়, তখন মনে হয় বাঙালি কবিরা কি দোষ করলো। আমরা এই নিয়ে নিশ্চয়ই আলোচনা করবো, কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম, আপনি ব্যক্তিগতভাবে নেবেন না, আপনি এত কবির নাম বললেন, জয় গোস্বামীর নাম একবার মুখেও তুললেন না। কোথাও কি জয় গোস্বামী বিপরীত মেরুতে সুবোধ সরকার? ওকে জিজ্ঞেস কর,
উনিও আমার নাম নেবেন না। কেন এরকম হয়? এটা কখনো কখনো হয়, সবসময় সবার সঙ্গে যে হয়, আমার কোনো অসুবিধা নেই, আমি সবার নাম নিয়ে থাকি, আমি সবার নাম নিয়ে থাকি। কিন্তু জয় গোস্বামীর কবিতা তো আপনার তো ভালো লাগা ছিল নিশ্চয়ই? হ্যাঁ নিশ্চয়ই, আমরা একসঙ্গে লিখতে এসেছিলাম, লিখেছি। কোথাও মনে হচ্ছে কি জয় গোস্বামী তার প্রাপ্য সম্মান পাননি? মানে আপনি কি সাম্প্রতিক যে বিষয়টা, সে বিষয়টা ইঙ্গিত করছেন? কবির তো কোথাও, সরি, হ্যাঁ কবির তো কোথাও একটা অভিমান রয়েছে, তা না হলে লেখা ছাপবেন না বলছেন কেন? লেখা ছাপতে চাইছেন না, এটা সম্পূর্ণভাবে তার নিজের সিদ্ধান্ত। উনি লিখছেন, উনি যা বলেছেন, কিন্তু উনি লেখা ছাপবেন না বলেছেন। তো এটার পেছনে কি কারণ আমি জানি না, আমি বলতে পারবো না, সেটা আপনাকে ওনাকেই জিজ্ঞেস করতে হবে, এবং উনি এ বিষয়ে হয়তো লিখেছেন, আমি পড়িনি, বলতে পারবো না। কিন্তু এটাকে কেন্দ্র করে যে কথাগুলো উঠে এসছে সম্প্রতি, সেগুলো খুব অস্বচ্ছ এবং কিছুটা বিভ্রান্তিমূলক। যেমন ধরা, উনি বলছেন, একটি ভিডিওতে আমরা দেখলাম যে আমার স্ত্রী হোম ডেলিভারি করে। এটা শুনলে কি মনে হয়? তিনি দুহাত ভরে পেয়েছেন। রাজ্য সরকার, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কবি, শিল্পী, লেখকদের, বিশেষ করে যারা অসুবিধার মধ্যে আছেন তাদের জন্য যেভাবে করেন, সেটা কোনো মুখ্যমন্ত্রী কোনোদিন করেননি। ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী এত করেছেন কিনা আমি জানি না। শুধু ভারতবর্ষের দুটি স্টেটের কথা জানি, বিশেষ করে কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ, যখন অন্ধ্রপ্রদেশ গোটা ছিল, তাদের কোনো লেখক যদি সাহিত্য একাডেমি পেত কিংবা জ্ঞানপীঠ পেতেন, তাহলে সেই যে তার সমতুল্য টাকাটা স্টেট থেকে আবার তাকে দেওয়া হতো। এটা শুনে আমি আপ্লুত হয়ে গেছি। সেটা একটা অন্য গল্প। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে সাহায্য করেন, সবার পাশে দাঁড়ান, সেটা অত্যন্ত উল্লেখযোগ্য। তিনি সবই পেয়েছেন, বাড়ি পেয়েছেন, গাড়ি পেয়েছেন, সন্তানের চাকরি পেয়েছেন, মাসোহারা পাচ্ছেন। তারপরেও যদি বলেন, কেউ যদি বলেন যে আমার স্ত্রী হোম ডেলিভারি করে, দিস ইজ ভেরি আনফর্চুনেট। না, উনি বলছেন যে উনি তারপর এসেছিলেন নিউজরুমে, উনি বলছেন ওটাকেই মানুষ দেখাচ্ছে। আসলে আমি বলেছি যে আমি কবিতা লিখছি, ছাপছি না, আমার স্ত্রী হোম ডেলিভারি করেন নিজের ইচ্ছে, মানে শখে। উনি যা বলেছেন মানে হোম নিউজরুমে। ডেলিভারির সঙ্গে কোনো উপার্জনের বিষয় নয়। আমি জানি না, আমি বলতে পারবো না। আমি জানি না এখানে কেউ শখে হোম ডেলিভারি করে কিনা, আমি বলতে পারবো না। এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই, সুতরাং এই ব্যাপারে আমি কোনো মন্তব্যও করবো না। কিন্তু আমার মনে হয়েছে যে এই জিনিসগুলো সবার জানা দরকার। এর মধ্যে আমার কোনো রকম কোনো ব্যক্তিগত কোনো অসুয়া নেই, কোনো কিচ্ছু নেই। কিন্তু আমার মনে হচ্ছে যে তথ্যটা আমি জানি, সেই তথ্যটা বাংলা কবিতার পাঠকেরও জানার অধিকার আছে। সুতরাং আমি যে তথ্যগুলো দিলাম, ইতিমধ্যেই সেই তথ্য আমি দিয়েছি। আবার তুমি আমাকে যেহেতু জিজ্ঞাসা করলে, সেহেতু সেই তথ্য আমি বরঞ্চ বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকমভাবে শিল্পীদের জন্য, কবি লেখকদের জন্য যা করেছেন, অতুলনীয়। কোনো মুখ্যমন্ত্রী কোনোদিন করেন। আমরা যদি বাম জমানা দেখি, বুদ্ধদেব বাবু নিজে কবিতা লিখতেন, কবিতা পড়তেন, অনুবাদ করতেন, কিন্তু তিনি বামপন্থী কবিদের জন্য তেমন কিছু করে যাননি যেটা তৃণমূলপন্থী কবিদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। বুদ্ধদেব বাবু অন্যরকম মানুষ ছিলেন, তার প্রতি আমার শ্রদ্ধা আছে। বুদ্ধদেব বাবুর সঙ্গে অন্যদের অনেক পার্থক্য। বুদ্ধদেব বাবু কোনো মার্কেজের কোনো বই তখনও আসেনি, কোনো একটা বই সদ্য প্রকাশিত আসেনি, সেই বইয়ের ফটোকপি জোগাড় করে উনি আমাকে পড়তে দিয়েছেন, আমাকে দিয়েছেন, সুনীলদাকে দিয়েছেন। ভীষণভাবে মার্কেজের ভক্ত ছিলেন। তো উনি আলাদা, উনি
আমার আমার খুব পরিষ্কার কথা, আমি তো কোনোদিন রাজনীতি করিনি। কিন্তু বামপন্থী কবিদের জন্য তো সেরকম কিছু বাম সরকার করেছে, তৃণমূলপন্থী কবিদের জন্য যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় করেন। কবি বলবো না, এখানে কবি বললে তো খুব ছোট জায়গা হয়ে যায়। আমি বলছি যে সব শিল্প সাহিত্যে যে জায়গাটা, সেটা তো শুধু কবি সাহিত্যিকদের জন্য না, সবার জন্যই তো করেন। সব আগের তো জমানায় সবার জন্য এত করতো না কেউ, সাধারণ মানুষের জন্য তো দুহাত তুলে করেন, দুহাত দিয়ে করেন। এটা কে করেছে? কে করেছে? এত গরিব মানুষের জন্য যেরকম চিন্তাভাবনা, যেটা তো বামপন্থীদের করার কথা ছিল, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় করতে পেরেছেন। গরিব মানুষকে গ্রামে গ্রামে যেরকমভাবে তিনি পৌঁছে দিয়েছেন পরিষেবা, অকল্পনীয়। কেউ কোনোদিন কল্পনা করেনি এরকম কেউ করতে পারে। তো সুতরাং আমি বলবো যে শুধু কবি লেখক বলে নয়, সবার জন্যই করেছে, এবং সেটা স্বীকার করা উচিত। মানে রাজনীতি থেকে সরে গিয়ে এটা স্বীকার করা উচিত। কোথাও কি আপনার মনে হয় যে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতিতে আসলে একটা বন্ধ্যাত্ব চলছে? এ ব্যাপারে একটা কথা বলি, এ ব্যাপারে আমার একটা ছোট্ট থিওরি আছে, খুব সোজা করে বলবো, একটা বলে দিই। সারা ভারতবর্ষে এই মুহূর্তে 50-এর দশকে যারা সেতার বাজাতো, গান লিখতো, ফিল্ম বানাতো, সাহিত্য করেছে, কবিতা লিখেছে, সমস্ত, আমি তো ভারতবর্ষের বিভিন্ন ভাষায় আমাকে যেতেই হয় সাহিত্য একাডেমির কারণে এবং অন্যান্য আরও অনেক কারণ, অনেক ইউনিভার্সিটিতে বক্তৃতা করতে যেতে হয়। সমস্ত ভাষাতেই 50 দশকের যে সারা ভারতবর্ষব্যাপী লেখক শিল্পীদের উত্থান, তারা এক এক করে সব নক্ষত্র পতন হয়েছে। এই নক্ষত্র পতন বাংলাতেও প্রায় সম্পূর্ণ হতে চলেছে, আর দু একজন বাকি আছে। আমার ভাবলেই কেমন একটা নিজেকে সংকুচিত লাগছে যে আরে বাবা, শেষ হয়ে যাচ্ছে। সেই যে সময়টা 50 দশক সারা ভারতবর্ষকে যা দিয়েছে, যা বড় বড়, আমার তো বিজয় তেন্ডুলকরের মতো নাট্য, 40-50-এর দশক, এই দশকটা, তারপরে তারা বড় হয়েছেন, বেড়ে উঠেছেন, 70, 80, 90, এই আজ পর্যন্ত তাদের কেউ কেউ 80-90 বছর বয়সে পৌঁছে গেছেন, তাদের অনিবার্য মৃত্যুর দিকে তারা এগিয়ে গেছেন। ফলে একটা শূন্যতা সারা ভারতবর্ষ জুড়ে, এবং এটা কিছুদিন চলবে। আবার কোনো প্রকৃতিতে কোনো শূন্যস্থান থাকে না, আবার নতুন যুগ এসে যাবে, নতুনরা লিখতে শুরু করবে, নতুনরা গাইতে শুরু করবে, করছেও, এবং নতুনদের হাতে আবার নতুন করে সময় তৈরি হবে। এটাই নিয়ম। ধরুন সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু, পড়াশোনা, পারিবারিক গরিমায় তাদের তো একটা আলাদা ক্লাস ছিল। আবার অপরদিকে দেখুন বুদ্ধদেব ভট্টাচার্য অথবা মমতা বন্দ্যোপাধ্যায়, তারা তো নিতান্ত ছাপোষা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছে। এটা কি সম্ভব সুবোধদা? জ্যোতি বসু সিদ্ধার্থ শঙ্কর রায় কবিতা প্রেমী নয়, বুদ্ধ ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায় কবিতা প্রেমী, নাকি এটা রাজনীতিরই একটা অস্ত্র, কবিতা প্রেম বাঙালি খায়? আমার মনে হয় না বুদ্ধদেব বাবুর এটা কোনো অস্ত্র ছিল। উনি সত্যি সত্যি কবিতা ভালোবাসতেন, নিজে হয়তো টুকটাক অনুবাদ করেছেন, দু একটা কখনো সখনো লিখেছেন, এবং নিজে কবিতার ব্যাপারে খুব শাই ছিলেন, লাজুক ছিলেন ব্যাপারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গল্পটা তো সম্পূর্ণ আলাদা। উনি তো দীর্ঘদিন ধরে যখন আন্দোলন করছেন তখন থেকে শুরু করে আজ পর্যন্ত নিরন্তর তিনি লিখে গেছেন। যখনই কোনো রকম একটু সুযোগ পেয়েছেন, একটু সময় পেয়েছেন, সময় বের করা খুব কঠিন তাঁর পক্ষে, কিন্তু যখনই পেয়েছেন সময় লিখেছেন। আমি দেখেছি, আমি এমন ইয়েতে দেখেছি যে তিনি হয়তো গাড়িতে যেতে যেতে একটা নোটের উপরে লিখে রাখছেন। এইরকম সময়গুলোতেও তিনি লিখে রেখেছেন, ভ্রমণ করছেন যখন। তার মানে ভেতরে একজন লেখক, একজন কবি, একজন প্রাবন্ধিক, একজন ঔপন্যাসিক আছেন। না হলে তাঁর গ্রন্থ সংখ্যা আজ এইবারের বইমেলায় যে বইগুলো বেরোবে সেগুলো নিয়ে তো দেশও ছাড়িয়ে যাবে। সুতরাং এটা নট এ ম্যাটার অফ জোক। একজন কত বছর ধরে লিখে যাচ্ছেন, লিখতে 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 তিনি আজকে এই জায়গায় এসেছেন। সুতরাং এটা তার কোনো পলিটিক্যাল অস্ত্র যেটা
তুমি বলছো, আমার মনে হয় না। আমি বলছি না, প্রশ্ন করছি। হ্যাঁ, তার ভেতরে এটা না থাকলে, তার কবিতার প্রতি, সাহিত্যের প্রতি তার একটা অঙ্গীকার না থাকলে তিনি এতদিন ধরে এই লেখাটা লিখতে পারেন না। হ্যাঁ, আমি জানি যারা আমার এই কথাগুলো শুনছেন এবং যারা একটু অন্য ধরনের লোকজন, তারা আমার মুণ্ডুপাত করবেন, তাতে আমার কিছু আসে যায় না। তারাই তোমাদের এইখানে নিচে সব খারাপ খারাপ কথা লিখে যাবে, তাতে আমার কিছু আসে যায় না। একজন পাঠক হিসেবে, একজন লেখক হিসেবে আমি আরেকজন লেখককে সম্মান করি, এবং এই সম্মানটা আমার মনে হয় তার প্রাপ্য। তিনি যেরকমভাবে এতদিন ধরে লিখে এসেছেন সেটা অত্যন্ত উল্লেখযোগ্য। কার কীরকম লাগবে না লাগবে সেটা তো কেউ বলতে পারে না। এক একজন লেখককে এক একজন পাঠক পছন্দ করে, পাঠকের পছন্দ আছে, সে পছন্দ করবে, তার স্বাধীনতা আছে। সেরকমভাবে তার বই বহু পাঠক তার বই কিনে নিয়ে যায়। আমি নিচে বইমেলায় দাঁড়িয়ে দেখেছি হাজার হাজার কপি বই বিক্রি হচ্ছে। সুতরাং সেই সব পাঠক যারা তার কবিতা পড়ে, তার গদ্য রচনা পড়ে, তার প্রবন্ধ পড়ে, তার আত্মজৈবনিকমূলক লেখা পড়ে আনন্দ পান, তাদেরকে আনন্দ পেতে দিন, এটাই হচ্ছে আমার কথা। আমি আবার সুবোধ সরকারে ফিরে আসি। সুবোধদা, আপনার কবিতা নিয়ে আমার কতগুলো প্রশ্ন আছে। বাহ। প্রশ্ন 1, খুব একটা ভেবে বলছি না, কিন্তু প্রশ্ন 1, আপনার কবিতায় প্রত্যেকটা শব্দ আপনি যেভাবে চয়ন করেন, যেভাবে বোনেন গোটা কবিতাটা, সেটা কোনো পূর্ব শর্ত থাকে? মানে সকালবেলায় লিখতে হবে, রাতে লিখতে হবে? না, পূর্ব শর্ত সেরকম কিছু নেই, কিন্তু আমার এই সিস্টেমটার মধ্যে শারীরিক এবং মানসিক যে একটা সিস্টেম তৈরি হয়, প্রত্যেকটা মানুষের মধ্যে তার নিজস্ব একটা ধরন তৈরি হয়। তো সেটা আমাকে সকালে লিখতে বলে। আমি রাত জেগে রাত্রিরে অনেকে লেখেন, আমি পারি না। আমার সকালবেলায় উঠে পড়তে ইচ্ছে করে, উঠে পড়ে লেখার টেবিলে বসে পড়তে ইচ্ছে করে, এবং তাই বসি। আজকে সকালেও বসেছি। প্রতিদিন কি নিয়ম করে বসেন? প্রতিদিন আমি, ওটাই আমার উপাসনা, আমার পুজো। আমি সকালবেলায় যে ঘন্টা 3-4 লেখার টেবিলে বসি, হয় পড়ি, না হয় অন্য কোনো লেখা। রোজ তো আর লেখা আসবে না, পুরনো লেখা ছিঁড়ে ফেলি। পুরনো লেখা ছিঁড়ে ফেলাটাও কিন্তু ভীষণ, বা মুছে ফেলা অত্যন্ত জরুরি একটা ক্রিয়েটিভ প্রসেস। সুতরাং সেটা করি। তারপরে 3-4 ঘন্টা না দিতে পারলে সকালবেলায় আমার সারাটা দিন ভালো যাবে। কেন মনে হয় কী একটা যেন হয়নি, কী যেন আজকে করিনি, এই ব্যাপারটা হয়। এইটা যদি বলো পূর্ব শর্ত, তাহলে আমি বলবো হ্যাঁ, এটাই আমার সকালবেলায় বসতে আমার হবে, সকালবেলায় আমার বসতে হবে। ঠিক একজন মানে যেরকম রেওয়াজ করার মতো। কেউ ভাবো তো দেখি, ক্লাসিক্যাল গাইয়েরা 8 ঘন্টা 9 ঘন্টা রেওয়াজ করে। হ্যাঁ, আমি তো 3-4 ঘন্টার কথা ভাবছি। যেদিনকে পারবো, আমি চাই সেটা পারতে, 7-8 ঘন্টা বসতে পারবো, সেদিনকে আরও বেশি আনন্দ হবে। কবিতার শরীরকে আপনি কিভাবে দেখেন? কোনো নারীর শরীর? এটা তো খুব ভালো কথা বলেছো, কোনোদিন ভেবে দেখিনি তো। এ কথার জন্মবৃত্তান্ত অবশ্যই একজন ফরাসি কবি। তিনি বলছেন যে কবিতা হবে এমন যেখানে এক চুলও বেশি কিছু থাকবে না, তার মানে নারী অবয়বের স্থাপত্য নষ্ট হয়ে যাবে। সেই জন্য তিনি বলছিলেন শব্দের কথা। আমরা কবিতার কথাতে তো জীবনানন্দ দাশ একই কথা লিখেছেন, যে কবিতার শরীর এমন হবে যেখানে একটি শব্দ, সেই শব্দটাকে সরানো যাবে না। আপনাকে কখনো কখনো কি ভাবায় ফর্মটা যখন লেখা হচ্ছে, তার সঙ্গে তার অবয়ব, তার চেহারা তৈরি হয়। সেই চেহারাটা একজন নারীরই হতে হবে, এরকম মহান কবিরা কেন বলে গেছেন আমি জানি না। আপনি যেহেতু খুব হ্যান্ডসাম এবং মেয়েরা খুব পছন্দ করে, আমি তাই বলছি। সবই ঠিক আছে, কিন্তু সেটা
মেয়েদের তো খুব পছন্দ হয় যদি সেটা পুরুষের শরীর হয়, এটাও তো ঠিক। শুধু মেল গেজ থেকে কেন দেখব একটা কবিতাকে? আমি শুধু মেল গেজ থেকে কেন দেখব? হ্যাঁ, প্রচুর ফেমিনিস্ট আছেন মেয়েদের মধ্যে, ছেলেদের মধ্যেও আছে, তারা ফেমিনিস্ট। তো তারা তো বলবে যে এটা কি, তুমি যেসব উদাহরণ দিলে খুব মহান উদাহরণ। তারা ভেবেছেন একটা সময় মেয়েদের কথা বেশি ভেবেছেন। তবে এটা সত্যি যে আমার কবিতা শুরু হয়েছিল কিন্তু মায়ের কথা ভেবে। যদিও প্রথম কবিতাটা আমি লিখেছিলাম বাবাকে নিয়ে, কিন্তু বাবাকে নিয়ে কবিতাটা লিখতে গিয়ে আসলে মাকেই ভেবেছিলাম। তা সেই দিক থেকে আমার ব্যক্তিগত শুরুর জায়গাটা অনেকটাই মা, এবং মার চেহারা, মার কথা বলার ধরন, মার চুল আঁচড়ানোর ধরন, এগুলো আমার চোখের সামনেই ছিল, না হলে হয়তো লিখতে পারতাম না। কিন্তু তার মানে এই নয় যে আমার মনে হয় কবিতা সেই কবিতাই কবিতা। আমার মনে হয় আমার কাছে যে একটি মেয়ে যখন পাঠ করবে তখন সে তার মনে হবে যে এই কবিতাটা পুরুষ, আর একজন পুরুষ যখন পাঠ করবে মনে হবে এটি মেয়ে। এই পৃথিবীর সৃষ্টি রহস্যের কেন্দ্রে পৌঁছানো যাবে। হ্যাঁ, অসাধারণ বললেন। তার মানে আমরা এর থেকেও এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে পুরুষ পুরুষকে পছন্দ করবে, সে ভাববে পুরুষ, যে নারী নারীকে পছন্দ করবে, মানে চতুর্দিকে খোলা। এবং কোথাও একটা, এটাও আর একটা বড় কথা, যেমন একটা উদাহরণ দিই, তুমি যে কথাটা শেষে বললে পুরুষ পুরুষকে। অ্যালেন গিন্সবার্গ হোমোসেক্সুয়াল ছিলেন, ঘোষিত। আমেরিকার মতো জায়গাতে 92 সালে যখন ক্লিনটন এলেন, আমি তখন আমেরিকায়, জীবনে প্রথমবার আমেরিকায়, তখন অ্যালেন গিন্সবার্গকে ক্লিনটন বলেছিলেন আমরা আইন আনছি যাতে তোমরা ভোট দিতে পারো। ঘোষিত, তখন তো ঘোষণা করার রীতি আমেরিকাতেও চালু হয়নি, বোথ মানে মেয়েদের দিক থেকে এবং ছেলেদের দিক থেকে। আমি তো পিটার অরলফস্কিকে মিট করেছি, অ্যালেন গিন্সবার্গকে মিট করেছি, আর ওদের দুজনের মধ্যে বিরাট প্রেম, ওই রকম প্রেম ভাবা যায় না। তো অ্যালেন গিন্সবার্গের একটা কবিতা, সে ইউ 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 এরকম করে লিখে যাচ্ছে, কবিতাটা পড়ে আমি প্রথমে ধরতে পারিনি, আমি ভেবেছিলাম একটা কোনো মেয়েকে বলা হচ্ছে। আমাকে পিটার অরলফস্কি বিয়ারে চুমুক দিয়ে নিউ ইয়র্ক শহরে বলল, সুবোধ, দিস ইজ মি। হ্যাঁ, you Alan wrote, this is me, Peter. তখন আমার সামনে পুরোটা খোলা, একটা নতুন বিশ্ব খুলে গেল। সুতরাং একজন পুরুষ যখন একজন পুরুষকে ভালোবেসে এই কবিতাটা লিখছে, বা একজন নারী যখন আরেকজন নারীকে ভালোবেসে লিখছে, তারও একটা অন্য দোতনা, অন্য একটা মাত্রা। ধরা যাক যে প্রাচীন গ্রিসে প্রচুর লেসবিয়ান, মানে এটা তো মানব সভ্যতার ইতিহাসের মধ্যে দিয়ে এসেছে। সুতরাং শেক্সপিয়ারের সনেটস, ওই রহস্যময়ীটাকে আমরা ছাত্র জীবনে এরকম ভাবে লিখে এসেছি। এখন অক্সফোর্ডের 2 প্রফেসর এই গত 10 বছর আগে একটি বই বের করেছিল, ওই সমস্ত এবং গবেষণা করে দেখিয়েছেন যে শেক্সপিয়ারের ওই সমস্ত সনেটগুলি, ওই অত বড় সনেট সিকোয়েন্স, 154টা সনেট, তার মধ্যে 90% সনেটস হচ্ছে আরেকজন পুরুষের প্রতি প্রেমের থেকে লেখা। স্যার, আপনি কি মনে করেন যে এই বাংলায় শুধুমাত্র কবিতা লিখে টিকে থাকা যায়? এটা একমাত্র একজন কবি কিছুটা চেষ্টা করেছেন শুধু কবিতা লিখে টিকে থাকার জন্য, তিনি হচ্ছেন সুভাষ মুখোপাধ্যায়। তাও পুরোপুরি না, তিনি তার স্ত্রী চাকরি করতেন, একটা স্কুল চালাতেন, ফলে সুভাষদাকে পুরোপুরি নম্বর দেওয়া যায় না। কিন্তু সুভাষদাই একমাত্র কবি, আধুনিক সময়ের একমাত্র কবি যিনি কবিতা লিখে টিকে থাকার চেষ্টা করেছেন। উনি তো বলতেন, একটা খুব মজার গল্প আছে, সুভাষদার সঙ্গে তারাপদদার দেখা কলেজ স্ট্রিটে। তো তারাপদদা অনেকদিন ধরে তার কয়েকজন বলে যে লিটল ম্যাগাজিনটা করতেন, সুভাষদার কবিতা চাইছেন। তা সুভাষদার সঙ্গে তারাপদদা দেখা হয়ে গেছে। তখন তারাপদদা চেয়েছেন কবিতা। তখন সুভাষদা বলেছেন, শোনো তারাপদ,
আমি তো লিখে খাই, তার উত্তরে অবশ্য তারাপদদাও খুব মজার কথা বলেছিল। উনি বলেছিলেন, সুভাষদা আমরা তো না লিখে খাই। খুব মজার মজার লোক ছিলেন। সব ইতিহাস তো লিখে, কবিতা লিখে খাওয়া মানে জীবন ধারণ করা, সংসার করা, এটা শুধু বাংলাতে নয়, আমেরিকাতেও সম্ভব নয়। কিন্তু ধরুন কোনো কবি গেরুয়াপন্থী হলেন, কোনো কবি তৃণমূলপন্থী হলেন বা বামপন্থী হলো, তারা তো মাসোহারা পেতে পারে। এই তো আবার বিপজ্জনক প্রশ্ন। আবার আমার কাছে এই প্রশ্নটা এলো বলে লোকে ভাববে, তার পাঠক বা তার বন্ধুরা ভাববে যে আমাকে আবার করা হলো না। আমার মনে হচ্ছে মাসোহারা সব কবি নেন না, দরিদ্র হলেও অনেকে নেন না, অনেকের আত্মবোধ কাজ করে। তার মানে আপনি বলছেন কবিরা সাংবাদিকদের মতো, যেমন সব সাংবাদিকরা মাসোহারা নেয় না। অনেকেই আছে নিতে চান, হয়তো পান না। আবার অনেকেই আছেন যারা নিতে পারেন, তারা নেন না। আবার অনেকে একটু বেশি নেন। তো এটা আমি একটা উদাহরণ দিই, অরুণ মিত্র, বাম জামানার বামপন্থী কবি। দেখুন, আমার ফরাসি সাহিত্য নিয়ে পড়াই তো অরুণ মিত্রের। তোমাদের ফরাসি শিক্ষক বলতে গেলে অরুণদাকে আমি মানে আভূমি প্রণাম জানাই। অজাত শত্রু ছিলেন, খিলখিল করে হাসতেন। তো কিন্তু কত দারিদ্র্যের মধ্যে ছিলেন। একটা আমি দেখেছি কুষ্টিয়া হাউজিং এ একটা 1.5 কামরার ঘর, কোনো রকম তার মধ্যে মাথা গুঁজে থাকতেন। ভাগ্যিস মেয়ে ছিল, মেয়ে জামাই ছিল। পরবর্তীকালে তো বালিগঞ্জে চলে আসলেন, মেয়ের বাড়িতে নিয়ে এসেছিলেন। খুব চেয়েছিলেন জানেন, বর্ষাকালে তো খুব অসুবিধা হতো, আর এতগুলো বই ছিল, আমি তো যেতাম, সেই ফরাসি বইগুলো, অমূল্য ফরাসি বইগুলো মানুষকে দিয়ে দিতে বাধ্য হলেন। সেই তো এই রকম ভাবে আরো অনেকে রয়েছেন যারা পাননি বা নেননি, কষ্ট করে কাটিয়ে দিয়েছেন। আবার কেউ হয়তো যা পেয়েছেন তাতেও খুশি নয়, অনেক পেয়েছেন, দুয়াত ভরে পেয়েছেন, তাও আরও পেতে চান। এই ধরনের থাকবে। ধরনটা তো এক একজন কবির মধ্যে এক এক রকম ব্যাপার। সেদিক থেকে আমি বলবো ওর প্রশ্নটা খুবই জেনুইন, যে সত্যি হয়তো ভাবছিল নিজেই কবিতা লিখবে বা অথবা কোনো কবির সঙ্গে সংসার বাঁধবে ভেবেছিল। তো সেই ভুলেও কোনো কবিকে মানে কবিদের বাজার আমি খারাপ করে দেবো না নিশ্চয়ই। যদি খুব স্বপ্ন দেখতে তো ভালোবাসে মানুষ, বহু মানুষ আছে, বহু মেয়ে স্বপ্ন দেখে, বহু ছেলে স্বপ্ন দেখে, স্বপ্নটা থাক। মাসোহারা পাবে কি পাবে না সেটা কথা নয়, কিন্তু স্বপ্নটা থাক। এবং এই স্বপ্নটা দেখি না ভবিষ্যতে তোমাদের যুগে হয়তো যদি কোনো কবি পারেন কবিতা লিখেও সংসার চালাতে, দারুণ ব্যাপার হয়। অবশ্যই। জাপানে একটি কথা খুব প্রচলিত হয়েছে, সেটা হচ্ছে জাপানে বলছে এই যে প্রযুক্তির ব্যবহারে কবিতা পড়তে হলে তাকে ইন্টারনেটে বা যে কোনো জায়গায় গিয়ে ডিকোড করতে হবে, এবং সে নিজের জানতে বা অজান্তে টাকা দিয়ে ফেলবে, এবং এভাবে কবিতা হয়ে উঠতে পারে হয়তো সত্যিকারের কবির একটা পেশা। এবং আপনি সবাই তো জানি যে কবিতা কখনো কখনো কিছু পংক্তি এত আশ্চর্য করে দেয়, পৃথিবীর বোধহয় সমস্ত শিল্প সাহিত্যের মধ্যে কবিতা এই জন্যেই বোধহয় থেকে যাবে। অনেক সমালোচকরা মন্তব্য করেন আপনার কবিতা নাকি ব্যঙ্গাত্মক, উত্তেজক। আপনি এই নিয়ে কি মনে করেন? এই মন্তব্যটা কি কতটা যুক্তিযুক্ত? ব্যঙ্গাত্মক কথাটা খাঁটি, কারণ আমার বেশ কিছু কবিতা আছে খুবই ব্যঙ্গ করে। আগে এটা বিশেষ করে কি বলবো, 30 বছর আগে বা 25 বছর আগে বা 20 বছর আগে খুবই এই স্যাটারিক্যাল ব্যাপারটা আমার মধ্যে, লেখা তো পরিবর্তন হয়, স্যাটায়ারটা ছিল, পলিটিক্যাল স্যাটায়ার ছিল। পলিটিক্যাল স্যাটায়ার তো ইংরেজি সাহিত্যে একটা বড় জায়গা। হয়তো আমার ইংরেজি সাহিত্যের পলিটিক্যাল স্যাটায়ার আমার উপরে চাপ ফেলতে পারে। আর ব্যঙ্গাত্মক ছাড়া আর একটা কি জানো? উত্তেজক। এইটা কেউ ডিফাইন করতে পারবে না, কোনটা উত্তেজক আর কোনটা উত্তেজক নয়, এ কারোর পক্ষে বলা সম্ভব নয়। আমার মনে হয় যে কবিতা যদি উত্তেজক হয় সেটা খুব ভালো। যদি কেউ সমালোচনা করে থাকে
কেননা কবিতা যদি কোনো রকম ওয়ার্মথ, কোনো রকম উষ্ণতা, কোনো রকম উত্তেজনা, কোনো রকম ভেতরে ভেতরে একটা বেশ একটু খেপিয়ে তোলা, এই ব্যাপারটা যদি না হয় কবিতার মধ্যে, তাহলে কবিতা খুব ম্যারম্যারে হয়ে যায়, নিরক্ত হয়ে যায়। কবিতার একটা কাজ যেরকম প্রতিবাদী কবিতার মধ্যে যেমন রক্ত গরম করে দেয়, তেমনি প্রেমও তো একটা গরম করে দেয়। তো আমার এই দুটো এই ব্যাপারে সবচেয়ে বেশি মিল, প্রেম এবং প্রতিবাদের। সুতরাং আমার মনে হয় যে এটা এই দুটো আমার পক্ষে শিরোপা, এবং এটা আমি ওয়েলকাম করছি। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আরজিকর কাণ্ডের সময় আপনি বলেছিলেন যে রাজ্য সরকারের থেকে কোনো পুরস্কার পেলে সেটা আপনি প্রত্যাখ্যান করবেন, তো এখনও কি সেটাই মনে করেন? না, আমাকে যেরকমভাবে প্রশ্ন করা হয়েছিল, অনেকটা আমার মূল কথাটা ছিল, ওই যে বাইকটা আমি দিয়েছিলাম, আমার মূল কথাটা ছিল যে মানে যে আন্দোলন, কারণ আরজিকর আন্দোলন বলতে অনেক বড় ব্যাপার বোঝায়, অনেক দিন ধরে হয়েছে। তো প্রথমে যে অংশটা ছিল, এমনকি সেই সময় রাস্তায় নেমে মুখ্যমন্ত্রী নিজে প্রতিবাদ করেছেন, তো সেই জায়গাটা থাকলো না, পরবর্তী সময় সেটা পাল্টে গেল। তো আমাকে যখন জিজ্ঞেস করা হলো যে আমি কি মনে করছি, তাতে আমার দুটো বিষয় ছিল। এক হচ্ছে যে আমার ওই অনেকে তখন বলছে যে একটা ঘটনা ঘটেছিল যে যারা পুরস্কার নিয়েছে তারা পুরস্কার ফেরত দিই। তো আমার এটা মনে হয়েছিল যে এটা দরকার নেই, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে এই ধরনের আন্দোলনের সঙ্গে কবি লেখকদের পুরস্কার পাওয়া না পাওয়া এগুলোকে যুক্ত করা এটা আমার কাছে খুব বিরক্তিকর লাগছিল। আর একটা কারণ আমার মনে হয়েছিল যে এই যতক্ষণ পর্যন্ত এটা হাইজ্যাক্ট হয়নি, যতক্ষণ পর্যন্ত এটা আনঅ্যালয়েড ছিল, ইমোশনাল ছিল, যতক্ষণ পর্যন্ত মেয়েরা রাস্তায় নেমে রাত্রিবেলায় প্রতিবাদ করেছিল, তার মধ্যে একটা মানে যতক্ষণ পর্যন্ত রাজনীতিহীন এজেন্ডা ছিল না, ততক্ষণ পর্যন্ত এটার একটা অন্যরকম অ্যাপিল ছিল, স্বতঃস্ফূর্ত ছিল, অ্যাপিল ছিল। এবং সেই অ্যাপিলটার কথা তো সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেটাকে সমর্থন করেছেন সেই অ্যাপিলটার প্রতি। কিন্তু পরবর্তী সময়ে যেরকমভাবে মুখ্যমন্ত্রীকে মেলাইন করা হয়েছে, সেটা দেখে স্তম্ভিত হয়ে গেছে। এটা প্রায় কল্পনা করা যায় না এই রকমভাবে। এবং এরা কি চায়, মানে ওরা কি সত্যি সত্যি বিচার চেয়েছিল না অন্য কিছু চেয়েছিল? অন্য কিছু মানেটা কি সেটা সবাই বুঝতে পেরেছে। তো এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে আন্দোলনের পক্ষে একটা ব্যর্থতার জায়গা। আমার এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে যারা যারা সেই সময় ধরুন আরজিকরের ঘটনায় ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে আমরা তো সবাই আলোড়িত হয়েছি, এ বিষয়ে তো কোনো কুণ্ঠা নেই। এমনকি যারা সাংবাদিক তারাও তো ভেতরে কোথাও ওই মেয়েটির জন্যে, আমাদের ভেতরেও তো একটা কষ্ট, দুঃখ আমাদের মনে হয়েছে, আমরা সবাই কেঁদেছি। কিন্তু যারা যারা সেই সময় বিভিন্ন কথা বলেছেন, তাদের যে এই যে তালিকাভুক্ত করে বলা হচ্ছে যে প্ল্যাটফর্মে আর ডাকা হবে না কোনো রাজনৈতিক দলের, আপনি সেটাকে সমর্থন করেন? না, এটার মধ্যে দুটো ব্যাপার আছে। দুটো ব্যাপার হচ্ছে যে ডাকা হবে না যারা বলছেন তাদের একটা যুক্তি আছে, খুব পরিষ্কার যুক্তি, এবং এই যুক্তিটাকে আমি সমর্থন করি। সেটা হচ্ছে যে তোমরা কেন আসছো? তোমাদের কি লজ্জা হচ্ছে না? তোমরা তো এত প্রতিবাদ করলে, এতবার চটি চাটা বললে আমাদেরকে,
এতবার আমাদেরকে অপমান করলে, দিনের পর দিন বলছে যে সুবোধ সরকার কোথায় লুকিয়ে আছে, বেরিয়ে এসো। এই যে মানসিকতাটা যারা এটা করেছে, তারা এসে এখন এই মঞ্চে এসে চাইছে, মাইক চাইছে, গান গাইতে চাইছে, কবিতা বলতে চাইছে, বা নন্দনে আনন্দ করছে। তাদের শিরদাঁড়া যে লালবাজারে জমা দিয়েছিল সেটা কি করবে এখন? শিরদাঁড়াটা ফিরিয়ে নিন, জমা দিয়ে এসেছিলেন। এই দ্বিচারিতা তো সহ্য করা যায় না। শিরদাঁড়াটা গিয়ে আবার মিছিল করে যান, গিয়ে শিরদাঁড়াটা ফেরত নিয়ে আসুন। তারাই এখন এটা করছে, কিন্তু অনেকেই বিভ্রান্ত হয়েছিলেন এবং তারা অনেকে এখন আবার বিপ্লবীরা অনেকে এখন কমিটির সদস্য হয়েছেন, হতে চাইছেন, প্রকাশ্যে মিটিংয়ে বলছিলেন যে আমাদেরকে এই কমিটিতে নিন, এই কমিটিতে রাখুন। এটা খুব বেদনাদায়ক। কি মনে হয় বলুন তো, বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি লেলিন, এটা বাঙালির থাকে সবসময়, এটা তো ভালো। এটা ছিল একটা সময়, সুভাষদার সময় ছিল, সুভাষ মুখোপাধ্যায়দের সময় ছিল, এটা এখন আর নেই। এখন এত দ্বিচারিতা দেখে স্তম্ভিত হয়ে যেতে হয়। এবং ভালো মানুষ তো অনেকে আছে, অনেক ভালো মানুষ আছে, সমস্ত পার্টিতেই আছে, সমস্ত ইডিওলজিতেই অবশ্যই অবশ্যই প্রচুর ভালো মানুষ আছে। সুতরাং তারা তো দেখছেন, তারা দেখে বিট্রেড ফিল করেন। সুতরাং আমার কাছে মনে হয় যে এটা ঠিক হলো না। সুবোধ সরকার কি সবসময় শাসকের পক্ষে থাকে? বাম আমলে বামের পক্ষে, তৃণমূল আমলে তৃণমূলের পক্ষে? এটা 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 সিপিএম এর লোকজন সারাক্ষণই বলে, আমাকে ভাবে যেটা বলে খুব দারুণ ভালো কাজ হলো। এটা ঘটনাচক্রে, আমি তো কোনোদিন কোনো রাজনৈতিক দলের সদস্য হইনি। ঘটনাচক্রে বুদ্ধদেববাবু আমার কবিতা শুনে সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষের উপস্থিতিতে উনি আমাকে জড়িয়ে ধরেছিলেন, এবং আমার আর এখনো জীবিত অনেক প্রমাণ আছে যে বুদ্ধদেববাবু নন্দনে গাড়ি থেকে নেমে শিশির মঞ্চে আমার কবিতা পড়া আছে জেনে উনি দ্রুত হেঁটে আসছেন, সিকিউরিটি ছেড়ে দ্রুত হেঁটে আসছেন। সন্দীপন চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করছেন সুবোধের কবিতা কি পড়া হয়ে গেছে? আমি পরে জেনেছি। তো এটা ওর ভালো লাগার জায়গা। ঘটনাচক্রে তিনি আমার কবিতা ভালোবেসেছিলেন এবং তার অনেক টিভিতেও সেগুলো উনি অনেক বলেছিলেন, কাগজেও বেরিয়েছিল। সেটার জন্য আমাকে আমার গায়ে, এবং আমি যেহেতু টিভিতে সেই সময় নিয়মিত টিভি কি বলে তোমাদের টক, মানে সন্ধ্যাকালীন যে আপনি থাকতেন প্যানেল হতো, সেখানে আমাকে খুব নিয়মিতভাবে দেখা যেত এবং তখন বলতাম বলে সবার ধারণা ছিল যে আমি কোনোদিন রাজনীতি, কোনোদিন কোনো দলের কাছে নাম লেখাইনি। আর পরবর্তী সময়ে যে আমি যখন আমার আর ভাল লাগলো না, আমার মনে হলো ওরা পচে গেছে, পচন ধরেছে। কিন্তু প্রমাণ, পচন যে ধরেছে তার প্রমাণ আজকে আরও বেশি করে বোঝা যাচ্ছে। তো তখন আমার মনে হলো যে আমার নামটা কেন এখানে জড়িয়ে রাখবো, আমার জড়িয়ে থাকা উচিত না। আমি সরাসরি প্রেস ক্লাবে অনেকগুলো ক্যামেরার সামনে, প্রায় 80-90টা ক্যামেরার সামনে আমি প্রকাশ্যে ঘোষণা করে এসেছিলাম, এসব তো কেউ করে না, প্রকাশ্যে বলেছিলাম যে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখে, গরিব মানুষের প্রতি তার তার পরিষেবা দেখে আমি মুগ্ধ, সুতরাং আমি তাকে সমর্থন করি। এই হচ্ছে আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড। ও ঘটনাচক্রে পরপর দুজন মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা আমাকে হয়তো স্নেহ করেছেন বা কাছে, এটা তাদের মহত্ব যে তারা আমাকে তাদের কাছে ডেকেছেন। এটা আমার হয়তো সেরকম যোগ্যতা নেই, এটা তাদেরই যোগ্যতা, তাদেরই উদারতা, এইটুকুই আমি বলব। সুবোধ, আমার একেবারে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে অনেকে বলেন যে এখন তো ভাইরালের যুগ, ভাইরালের আগের যুগের যদি বাংলার ইতিহাস হয় তাহলে সেই স্থির চিত্রটাই সবচেয়ে রাজনৈতিক এবং সমালোচিত, আলোচিত
এবং কোথাও কোথাও অভিনন্দনও পাওয়ার যোগ্য সেই ছবিটা হচ্ছেন আপনি একটি সভাতে চেয়ার মুছে দিচ্ছেন পরম মমতায়। এই ছবিটা কি আপনাকে তাড়া করে বেড়ায়? একটুও নয়। এটা সবচেয়ে মুখরোচক, আমার বিরোধিতা করার জন্য দুটো মুখরোচক ঘটনা আছে আমার জীবনে, এবং দুটো হচ্ছে, একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টি হয়ে গেছে 21শে জুলাই ধর্মতলায়, সেখানে আমি বসে আছি, ব্রাত্য আরও অনেকে বসে আছে, পরপর বসেছি, আরও অনেক শিল্পী, কবি, লেখক সবাই বসে আছেন। তা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিকে এগিয়ে আসছিলেন, সামনে 2-3টে চেয়ার বৃষ্টির জল পড়ে আছে, সেই সময় উনি বসে পড়ছিলেন, সামনে লক্ষ 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 জনতা বসে পড়ছিলেন, বসেই পড়ছিলেন। আমি তখন চেয়ারটাকে বললাম যে এই চেয়ারের জলটা ছেড়ে দিই। তোমার মা যদি ওখানে এসে বসতেন বা তোমার বোন যদি এসে বসতেন, তুমি যদি না মুছে চুপ করে থাকতে, উনি বসে পড়ছেন দেখছো, তাহলে কি ভালো হতো? আমি যদি চুপ করে থাকতাম দেখতে ভালো হতো, উল্টো কথাটাও তো হতো, হতো নাকি? নিশ্চয়ই হতো। আমার সামনে চেয়ারটা, এখানে শুধু নারী বলে নয়, মহিলা বলে নয়, মাতৃস্থানীয় বলে নয়, বা বোনের মতো বলে নয়, দিদির মতো বলে নয়, যে কেউ হতে পারে, সে এসে বসছে, তিনি এসে বসছেন। আমার তো টিকিট লাগবে না, আমি তো টিকিট চাইনি, আমি তো কোনো পদ চাইনি, আমার তো কিছু চাইনি। তার প্রমাণ তো এত বছর। তুমি বলতে পারো যে হ্যাঁ কবিতা একাডেমি, কবিতা একাডেমি সেটা নিয়েও বলতে হবে। কবিতা একাডেমি সবচেয়ে নিরীহ একটা একাডেমি। অনেকে বলেন দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য দেওয়া হয়েছে, বাংলা একাডেমিতে আপনাকে দেওয়া গেল না বলে কবিতা একাডেমি করে দেওয়া হলো। আমি অত্যন্ত খুশি তা যদি হয়। দুধের স্বাদ যারা বলছেন তাদের হচ্ছে সমালোচনা করার স্বভাব। আরে এটা তো সবচেয়ে ভালো, যিনি কবিতা লেখেন তাকে যদি একটা কবিতা একাডেমি করে দেওয়া যায়, এর থেকে মহান আর কিছু হতে পারে না। এটা গিয়ে একবার একটু ইউরোপ আমেরিকাতে চেক করে আসুন। তারা একমাত্র মুখ্যমন্ত্রী ভারতবর্ষে যিনি কবিতা একাডেমি করেছেন। এখন ভারতবর্ষের অন্যান্য প্রদেশের কবিরা আমার কাছে জানতে চায় কিভাবে কবিতা একাডেমি সম্ভব হলো, আমরাও তো একটা কবিতা একাডেমি করতে পারি। এখন ওটা ভাবা, পৃথিবীতে সেকেন্ড ইন ইন্ডিয়া যে একটা কবিতা একাডেমি আছে কবিতাকে নিয়ে। এটা সম্পূর্ণভাবে তাঁর মাথায় এসেছিল যে কবিতা নিয়ে একটা পুরো একাডেমি করা যায়। আমি তো এখানেই খুশি। আবার বাংলা একাডেমি কেন, বাংলা একাডেমি তো মেম্বার আমি, ব্রাত্য বসু মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমাদের প্রিয় নাট্যকার, আমাদের লেখক, তিনি সভাপতি। এর থেকে ভালো কি হতে পারে? খুব ভালো, তিনি সভাপতি, আমরা সঙ্গে আছি, আমরা সদস্য। আমার একেবারে শেষ প্রশ্ন, এই প্রশ্ন আমি পারলাম না। ইতিহাস কিন্তু ব্রাত্যদাকে শিক্ষামন্ত্রী হিসেবে কি মনে রাখবে নাকি নাট্যকার? আপনার কি মনে হয় কবি হিসেবে? আমার মনে হয় যে শেষ পর্যন্ত উনি যে সমস্ত নাটক লিখেছেন তা গত কয়েক বছর সাম্প্রতিক ইতিহাসে এই নাটক আর কেউ লেখে। আপনার নতুন কবিতা বেলুর। আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি মুছছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি। আর শেষের দুটো লাইন যদি বলি, যে সিঁড়ি মুছতে পারে না সে মানুষের চোখের জল মুছতে পারবে না। এই অসামান্য উপলব্ধি আপনার মুখ থেকে বেলুর কবিতা শুনবো, আর কিভাবে এই উপলব্ধি আপনার হলো শুনবো আপনার কাছ থেকে। আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি মুছছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি নয়, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল।
এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে এ আমি কোথাও দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, এই ছেলে দুটি কে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে, সিঁড়ি ধুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছেন, সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়, আমার ভেতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ক্রোধ, এত অপমান। আরতি শুরুর আগে মনে হলো, যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না।